ছোট বোনের নাম ছিল সরস্বতী এবং বড় বোনের নাম ছিল গৌরী। দুই বোনেরই বিয়ে খুব অল্প বয়সে দিয়ে দেওয়া হয়েছিল। সরস্বতী ছিল লক্ষ্মীর নিজের গর্ভের মেয়ে। এই কারণেই লক্ষ্মী তার জন্য একটি ধনী ও ভালো ঘরের ছেলে দেখে বিয়ে দেন। কিন্তু গৌরী ছিল লক্ষ্মীর সৎ মেয়ে। এই কারণেই গৌরীর সঙ্গে সবসময় ভেদাভেদ করা হতো। লক্ষ্মী গৌরীর বিয়ে একটি গরিব ঘরের ছেলের সঙ্গে। মা হয়েও লক্ষ্মীর মনে কখনোই তার সৎ মেয়ের জন্য সেই মমতা বা আপন ভাব জন্মায়নি। আর এই ভেদাভেদই ধীরে ধীরে দুই বোনের জীবনে বিশাল পার্থক্য তৈরি করে দেয়। তো মা, আজ তুই তুই আবার শ্বশুরবাড়ি ফিরে যাবি? তুই তুই যাওয়ার পর আমি তোকে খুব মিস করবো রে মা। আরে মা, আমি তো তোমার কাছে আসতেই থাকবো। তুমি এত চিন্তা করছো কেন? আর আমি তো এখনই যাচ্ছি না, সন্ধ্যায় তোমার জামাই এসে আমাকে নিয়ে যাবে। আচ্ছা মা, উনি তো আমাকে বলেছিলেন যে ওনার কাজ আছে, তাই আমাকে একাই চলে যেতে বলেছিলেন। এই কথা শুনে লক্ষ্মী কঠিন গলায় বলল, আরে গৌরী, তোকে কে আটকাচ্ছে? তোর স্বামী যদি যেতে বলে থাকে তাহলে চলে যা। তুই থাক বা না থাক, আমার কোনই কিছু যায় আসে না। শেষ পর্যন্ত তুই তো এক ল্যাবঋষি। দিদি, আপনার স্বামী তো দিন মজুর, ওর থেকে আর কি বা আশা করা যায়? আপনাকে নিতে আসবে কিভাবে? ভালোই হবে, আপনি একাই চলে যান। সরস্বতী, তুমি এমন কথা বলো না। ওদিন মজুর হলেও আমার চোখে সে খুব ধনী, তোমার স্বামীর থেকেও অনেক বেশি ধনী। গৌরীর এই কথায় তার আত্মবিশ্বাস স্পষ্ট ফুটে উঠছিল। এ কথা শুনেই লক্ষ্মী ভীষণ রেগে গেল এবং রুক্ষ স্বরে বলল, আজকাল তোর মুখ খুব বেশি চলছে গৌরী। তুই আমার মেয়ের সঙ্গে এমনভাবে কথা বলছিস? এখনই এখান থেকে বেরিয়ে যা। তোর স্বামী তোকে নিতে আসবে না, এই কারণেই তুই একাই বেরিয়ে পড়। ঠিক আছে মা, আমি চললাম। আপনি আর বাবা নিজের খেয়াল রাখবেন। এই কথা বলে গৌরী তার শ্বশুরবাড়ি পথে রওনা হয়ে গেল। গৌরী বাড়ি যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়ানো এক চাচার বেলগাড়ির কাছে এসে বলল, চাচা, আপনি কি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন? আরে মা, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তবে বলতো, তোমার বাড়ি এখান থেকে কত দূরে? চাচা, আমার বাড়ি খুব দূরে নয়। বাজারটা পার হলেই আমার বাড়ি। আধা ঘন্টার একটু আগেই আমরা পৌঁছে যাব। আচ্ছা মা, তাহলে ওঠো, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তারপর আজকের মতো আমিও বাড়ি ফিরে যাব। চাচার কথা শুনে গৌরী বেলগাড়িতে উঠে বসল। চাচাও বেলগাড়ি চালিয়ে দিলেন। কয়েক ঘন্টা পরে রঘুনাথ বাজার থেকে বাড়ি ফিরলেন, হাতে তার বাজারের থলে। হরে ভাগ্যবান, তুমি কোথায়? দেখো, আমি বাজার থেকে দুই মেয়ের জন্য সবজি নিয়ে এসেছি। আজ তো দুই মেয়েই যাবে, তাই না? রঘুনাথার কথা শুনে লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে এলো। ওরে, আপনি বাজার থেকে ফিরে এসেছেন? হ্যাঁ, গৌরী তো চলে গেছে। ও তো আমার আসার আগেই চলে গেল। কিন্তু তুমি মা হয়ে ওকে একা যেতে দিলে কেন? দুপুরের খাবার তো আমরা চারজন একসঙ্গে খেতে পারতাম। তারপর আমি নিজেই ওকে বাড়ি পৌঁছে দিতাম। এবার লক্ষ্মী বিরক্ত গলায় বলল, ও তো আপনার প্রথম স্ত্রীর মেয়ে। আমার মেয়েতে তো শুধু সরস্বতী। আমি কবে থেকে ওই লাভারিসের মা হয়ে গেলাম? অযথা দায়িত্ব আমার ঘাড়ে চাপাবেন না। ভাগ্যবান, ও সৎ হলেও আমারই রক্তের সন্তান। তুমি যদি একটু মায়া দেখাতে, তাতে কি এমন ক্ষতি হতো? এইসব কথা বলে কোনো লাভ নেই। বাজারের জিনিসপত্র আমাকে দিন, আমি রান্না শুরু করছি।
আজ সরস্বতীর জামাই আসবে, খাওয়া দাওয়া করে তারপর ওরা যাবে। এই কথা বলে লক্ষ্মী বাজারের থলে নিয়ে রান্নাঘরে চলে গেল। জানি না কবে ভাগ্যবানের এই ভেদাভেদ শেষ হবে। মা, আমি লাড্ডু বানিয়ে রেখেছি, চালও চুলার বসানো হয়েছে। এখন শুধু সবজিটা রান্না করলেই হবে। বাবা তো বাজার থেকে ভালো ভালো সবজি এনেছেন। হ্যাঁ মা, আজ জামাইবাবুকে ভালো করে খাওয়াতে হবে, অনেকদিন পর শ্বশুরবাড়িতে আসছে। আর হ্যাঁ, এই যে ধরো, তোর বাবা এই সবজিগুলো বাজার থেকে নিয়ে এসেছে। এই সবজিগুলো তাড়াতাড়ি চুলায় বসিয়ে দে। লক্ষ্মী যেমন নিজের মেয়েকে ভালোবাসত, তেমনি সে সরস্বতীর স্বামীকেও খুব আদর করত। কিন্তু গৌরীর স্বামীর ক্ষেত্রে তার ব্যবহার ছিল একেবারেই ভিন্ন। আরে রোহিত বাবা, তোমার তো সন্ধ্যায় আসার কথা ছিল, এত দেরি হয়ে গেল কেন? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না পিতাজি, কাজের জন্য একটু দেরি হয়ে গেছে, তাই রিক্সা নিয়ে চলে এলাম। এই সময় লক্ষ্মী বাইরে এসে বলল, ওরে জামাইবাবু, তুমি এসে গেছো? দেখো, এত দেরি করে ফেললে। কাজের জন্য দেরি হয়েছে মা। আপনি কেমন আছেন? আর সরস্বতী কোথায়? ও তোমার জন্য রান্নার ব্যবস্থা করছে। ভাগ্যবান তুমিও গিয়ে ওকে সাহায্য করো। রাত হয়ে যাচ্ছে, ওদের তাড়াতাড়ি বেরোতে হবে। রঘুনাথের কথা শুনে লক্ষ্মী রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর লক্ষ্মী ও সরস্বতী খাবার নিয়ে এলো। জামাইবাবু, তোমার জন্য অনেক কিছু বানিয়েছি, পেট ভরে খাও। অনেক ধন্যবাদ মা, কিন্তু গৌরী দিদি আর ওনার স্বামীকে দেখছি না। ওরা কি আসেনি? এই কথা শুনে সরস্বতী রেগে গেল। এই সময় ওদের কথা জিজ্ঞেস করার কি দরকার? আপনার জন্য এত ভালো করে খাবার বানানো হয়েছে, আপনি বাবার সঙ্গে চুপচাপ খেয়ে নিন। রঘুনাথ কিছু বলতে চেয়েও চুপ করে গেলেন। রোহিত, বাবা খাওয়া শেষ করো, তারপর আর দেরি না করে বাড়ি চলে যেও। সবাই চুপচাপ খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হলে রোহিত আর সরস্বতী রিকশায় উঠে বাড়ির পথে রওনা দিল। ভাগ্যবান, আজ কাজের জন্য তোমাকে নিতে আসতে পারিনি। মা আর বাবাজি কিছু বললেন না তো? আর তুমি কি একাই এসেছিলে? না, কিছু বলেননি। আমি একাই এসেছি। আপনি তো জানেনই, মা আর গৌরী আমাকে তেমন ভালোবাসে না। আমি তো সৎ মেয়ে। এই সব কথা নিয়ে মন খারাপ করো না, কখনো না কখনো সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে নিতিন আর গৌরী একসঙ্গে বাজারে গেল।
বাজারে জিনিস কিনতে কিনতে হঠাৎ গৌরীর চোখ পড়ল সামনে দাঁড়িয়ে আছে তার ছোট বোন সরস্বতী আর তার স্বামী রোহিত। গৌরী এগিয়ে গিয়ে বলল, আরে সরস্বতী, তুমি এখানে? আর রোহিত, তোমার সঙ্গে অনেক দিন পর দেখা হলো। সব ঠিকঠাক চলছে তো? দিদি, ঈশ্বরের কৃপায় সব ভালোই চলছে। কাল আমি ভাগ্যবানকে আনতে গিয়েছিলাম, কিন্তু আপনি আর দুলাভাই কেন এলেন না? রোহিত, আমরা তো দিনমজুর মানুষ, একদিন কাজ না করলে সংসার চালানো কঠিন, তাই গৌরী একাই গিয়েছিল। এই কথা শুনেই সরস্বতীর রাগ চরমে উঠল। সে তীব্র গলায় বলল, দিদি, আপনি সব সময় আমার সামনে কেন পড়ে যান? আপনি জানেন না আমি আপনাকে সহ্য করতে পারি না। আজ আপনি সামনে এসে আমার পুরো দিনটাই নাই নষ্ট করে দিলেন। তার উপর আবার সে গরিব স্বামীকেও নিয়ে এসেছেন। এই কথা শুনে গৌরীর বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কাপা গলায় বলল, সরস্বতী, আমি তো তোমার দিদি। তুমি আমাকে এত ঘৃণা কেন করো? তুমি কবে থেকে আমার দিদি হলে? এখানে বাজারের মধ্যে নাটক করো না, আমাদের শান্তিতে কেনাকাটা করতে দাও। গৌরীর চোখ ভিজে গেল। সে আর কিছু না বলে নিতিনের হাত ধরে সেখান থেকে চলে গেল। বাড়ি ফেরার পথে হঠাৎ গৌরীর চোখ পড়ল। রাস্তায় দাঁড়িয়ে আছেন সেই বেলগাড়ির চাচা। চাচাজি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? মা, এখন তো রিকশার যুগ, আমার বেলগাড়িতে আর কেউ চড়ে না। আজ সারাদিনে একটাও যাত্রী পেলাম না, বাড়িতে এক মুঠো চালও নেই। গৌরী নিতিনের দিকে তাকিয়ে বলল, আপনি কি ভাবছেন আমি যা ভাবছি? হ্যাঁ ভাগ্যবান, আমরা আমাদের জিনিস থেকে চাচাকে কিছু দিয়ে দিই। এরপর নিতিন ব্যাগ থেকে চাল, ডাল, তেল বের করে দিল। চাচার চোখ ভিজে গেল। মা, তোমরা সত্যিই দেবদূত। আজ তোমরা সাহায্য না করলে আমাদের বাড়িতে সবাই না খেয়েই থাকত। ধন্যবাদ বলবেন না চাচা, এটাই তো মানুষের কাজ। ভাগ্যবান, তুমি কি লক্ষ্য করছো গৌরীর মন কতটা বড়? আবার সেই গরিব গৌরীর প্রশংসা। আপনি কেন ওর পক্ষ নিচ্ছেন? গরিব বা ধনী হওয়া বড় কথা নয়, মানুষ হওয়াটাই আসল। সরস্বতী আর কিছু বলল না, কিন্তু তার মুখে স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। রঘুনাথ একা খাটিয়ায় বসেছিলেন, দু হাত বুকের ওপর বাঁধা। তার চোখে গভীর চিন্তা। তিনি মনে মনে বললেন, জানি না ভাগ্যবান আর সরস্বতী গৌরীকে এত ঘৃণা কেন করে। সৎ মেয়ে হলেও সে তো এই বাড়িরই মেয়ে। আজ বাজারে যা দেখলাম, তারপর আর চুপ করে থাকা যায় না। এবার নিতিনের সঙ্গে কথা বলতেই হবে। ঠিক তখনই লক্ষ্মী সেখানে এসে বলল, এই যে একা একা বসে বসে এত কি ভাবছেন? কিছু না, আমি ভাবছি কাল একবার গৌরীর বাড়ি যাব। সেদিন তো ও আমার আসার আগেই চলে গিয়েছিল। ওই লাভারিসের বাড়ি যাবেন? আমার মেয়ের বাড়িতেও তো যেতে পারেন। এই মুহূর্তে তর্ক চাই না, যা হয়েছে তা নিয়ে এবার সিদ্ধান্ত নেবই। পরদিন সকাল নিতিন খাটিয়ায় বসেছিল। তখন গৌরী এসে বলল, আপনি আজ কাজে যাবেন না? কাল তো সারাদিন বাজার করতেই দিন চলে গেল। না ভাগ্যবান, কয়েকদিন ধরে তেমন কোনো কাজ পাওয়া যাচ্ছে না। কিন্তু এইভাবে চলতে থাকলে সংসার চালানো মুশকিল হয়ে যাবে। কালকে যেই বাজার করেছিলাম তার মধ্যে থেকে অর্ধেক বাজার চাচাকে দিয়ে দিলে। আরে ভাগ্যবান, তুমি এত চিন্তা কেন করতেছ?
আমি তো আছি, তাই না? আমার উপর ভরসা রাখো, সংসার ঠিক চলে যাবে। আপনার উপর তো আমার পুরো ভরসা রয়েছে। এইবার তাহলে কিছুদিন আপনি ঘরে বসে আরাম করে নিন। এমনিতেও আপনি অনেক পরিশ্রম করেন, আর আমি গিয়ে রান্নাঘরে রান্না করি। এই বলে গৌরী রান্নাঘরে চলে গেল। বাবা, আপনি হঠাৎ করে এ সময়? হ্যাঁ নিতিন বাবা, কিছু পরিস্থিতি এমন হয়ে গেল যে হঠাৎ করে আসতে হলো। কিন্তু আমার মেয়ে গৌরী কোথায়? তাকে তো দেখছি না। রঘুনাথ এ কথা বলতেই গৌরী রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তার বাবাকে দেখতেই সে খুশি হয়ে বলল, আরে বাবা, তুমি কখন এলে? আর এভাবে একা কেন? মাকে সাথে করে নিয়ে আসোনি কেন? ও মা, সেদিন আমার আসার আগেই তুই বাড়িতে চলে গিয়েছিলি। তোর কথা খুব মনে পড়তেছিল, তাই তোকে দেখতে চলে এলাম। আর তোর মায়ের কথা, তার কথা এখন বাদ দে। আমি তো এসেছি, আর আস্তে আস্তে তোদের জন্য কিছু সবজি বাজার করে নিয়ে এসেছি। এই বলে রঘুনাথ বাজারের থলে গৌরীকে দিয়ে দেয়। তারপর রঘুনাথ খাটিয়ায় বসে যায়। বাবা, তুমি এর সাথে কথা বলো, আর আমি রান্নাঘরে গিয়ে তোমাদের দুজনের জন্য চা বানিয়ে আনতেছি। এই বলে গৌরী চা বানাতে রান্নাঘরে চলে গেল। বাবা নিতিন, ভাগ্যবান আর সরস্বতী ভেদাভেদ রয়েছে, আর তাদের জেদ দিন দিন বেড়েই চলেছে। এইবার আমার তো অনেক চিন্তা হচ্ছে। এইবার মনে হচ্ছে আমাদের সমস্ত গোপন কথা সবার সামনে আনতে হবে। যদি না বলি, তাহলে ভাগ্যবান কোনোদিনও মায়ের ভালোবাসা পাবে না। একদিক দিয়ে গৌরী ভাগ্যবানের সৎ মেয়ে, আবার গরিব ঘরের বউ। কমসে কম তোমার সত্য পরিচয় পেয়ে ভাগ্যবান গৌরীকে মায়ের ভালোবাসা হয়তো দিয়ে দিবে। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। কালকে বাজারে দেখা হওয়ার পর সরস্বতী ভাগ্যবানকে অনেক অপমান করেছে, কিন্তু আমি তাদেরকে সেখানে কিছুই বলিনি। এবার আমার আসল পরিচয় সবাইকে বলে দিলেই ভালো হবে। আর আমার বাবা আমাকে যেই হিনী সময় দিয়েছিলেন তা কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে, আর এখন আমাকে আমার আসল বাড়িতে ফিরে গেলেই ভালো হবে। নিতিন বাবা, আমি যেহেতু এখানে এসে গিয়েছি, তাহলে কিছুক্ষণ এখানেই থাকি। তারপর তুমি এবং গৌরীমা আমার সাথে আমার বাড়িতে যাবে। বাড়িতে যেয়ে রোহিত এবং সরস্বতীকেও ডেকে নেব। তারপর তোমার আসল পরিচয় সবাইকে বলে দিব। আমার মন বলছে যে তোমার আসল পরিচয় জেনে সবাই হতাশ হয়ে যাবে। আবার ভাগ্যবান সরস্বতী এবং গৌরীর মধ্যে আর কোনো ধনী গরিবের ভেদাভেদ রাখবে না। হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক বলেছেন। আমি খুব মন দিয়েই লক্ষ্য করেছি, সে সবার সাথে হাসি খুশিভাবে কথা বলে, কিন্তু তার বোন এবং মায়ের ভেদাভেদের কারণে সে বেচারি মন খারাপ করে কিছু না বলে চুপচাপ থাকে। হ্যাঁ নিতিন বাবা, আমি সবকিছুই জানি। গৌরীমা ছোট থেকেই এই ভেদাভেদের মধ্যে থাকতে হয়েছে। এ কারণেই গৌরী মায়ের বিয়ের মধ্যে ভাগ্যবানের অনুপস্থিতিতে তোমাকে গৌরী মায়ের সাথে বিয়ে দিয়েছি। আমার মন বলতেছে যে তোমার আসল পরিচয় জেনে সবাই হতাশ হয়ে যাবে। আবার ভাগ্যবান সরস্বতী এবং গৌরীর মধ্যে আর কোনো ধনী গরিবের ভেদাভেদ রাখবে না। এইভাবে নিতিন এবং রঘুনাথ কথা বলতেছিল, তখন গৌরী সেখানে চা নিয়ে চলে আসে। বাবা, এখন চা খেয়ে নিন, আর আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকের দিনটা আমাদের বাড়িতে থেকে যান। এমনিতেও আপনি আমাদের বাড়িতে অনেক দিন পরে এসেছেন। আরে গৌরীমা,
আমি তো নিতিন বাবার সঙ্গে এই নিয়েই কথা বলতেছিলাম। আজকে আমি তোমাদের এখানে আমি থাকতে পারবো না, বরং তোমরা দুজন আমার সঙ্গে আমার বাড়িতে চলো। কিন্তু বাবা, হঠাৎ করে আমাদের যেতে হবে কেন? আরে গৌরীমা, আগে আমার বাড়িতে চলো, তাহলে তুমি সব জানতে পারবে। কিছুক্ষণ পরে রঘুনাথ নিতিন আর গৌরীকে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। রঘুনাথ বাড়িতে পৌঁছে সরস্বতী এবং রোহিতকেও ডেকে পাঠালেন। পুরো পরিবার আজ একসাথে বসেছে। রঘুনাথ হাত জোড়ো করে অত্যন্ত গম্ভীর হয়ে বসে আছেন। নীরবতা ভেঙে লক্ষ্মী কথা শুরু করলেন। ওগো, আপনি আপনি হঠাৎ সবাইকে এভাবে ডাকলেন কেন? সরস্বতী আর রোহিতকে ডেকেছেন সে তো ঠিক আছে, কিন্তু এই দুই গরিবকে এখানে কেন নিয়ে এলেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ ভাগ্যবান, এই যে তুমি নিজের মুখে এই দুই গরিবের কথা বললে, আজ সেটা নিয়েই ফয়সালা হবে। আর এই ফয়সালা শুধু এদের উপর নয়, বরং তোমার বড়লোক জামাই আর নিজের মেয়ের উপরও প্রযোজ্য হবে। আরে বাবা, আপনি এসব কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আপনি পরিষ্কার করে বলুন না, আজ এই গরিব মানুষগুলোর ব্যাপারে এমন কি সিদ্ধান্ত হতে চলেছে? সরস্বতী, তুমি এখন একদম চুপ থাকো। তুমি তো নিজের দিদিকে সম্মান দিতেও শেখনি। বাজারের মাঝখানে তুমি নিজের দিদির সাথে যে ব্যবহার করেছ, সেটা অত্যন্ত অন্যায় ছিল। এখন তোমরা সবাই চুপচাপ বসো। আজ আমি তোমাদের নিতিনের আসল পরিচয় জানাবো। তখন তোমরাই বুঝতে পারবে আসলে কে গরিব আর কে বড়লোক। হ্যাঁ তো বলুন না, আমরা কি বারণ করছি? আমাদেরও এই গরিবের আসল রূপটা জানা দরকার। তাহলে শোনো, ভাগ্যবতী নিতিন কোন গরিব ঘরের ছেলে নয়, বরং ও এক সফল ব্যবসায়ীর একমাত্র সন্তান। বিষয় সম্পত্তির কথা তো ছেড়েই দিলাম, ও বিশাল ঐশ্বর্যের উত্তরাধিকারী। যখন তুমি আমাকে বলেছিলে যে সরস্বতীর জন্য বড় লোক আর গৌরীর জন্য গরিব ছেলে খুঁজতে, তখন আমি তোমার মতো বৈষম্য করিনি। আমি ধনী দরিদ্র দেখিনি, শুধু দুই মেয়ের জন্য ভালো মানুষ খুঁজেছি। লক্ষ্মী কিছুটা অবাক হয়ে বলল, নিতিন যদি এতই বড় লোক হবে, তবে ওই কুড়ে ঘরে কেন থাকে? ওর তো রাজপ্রাসাদে থাকার কথা। তবে শোনো, নিতিনের বাবার একটা আদর্শ আছে। সেই আদর্শের কারণেই তিনি চেয়েছিলেন নিতিন যেন কয়েক বছর দারিদ্র্যের মধ্যে থেকে নিজের জীবনের আসল অভিজ্ঞতা অর্জন করে। কারণ তিনি নিজেও জীবনে অনেক কষ্ট করে আজকের এই অবস্থানে পৌঁছেছেন। নিতিনের বাবা ওকে বলেছিলেন, বাবা, তুই তো আমার আদর্শ জানিস। আমি যে পর্যায়ে পৌঁছেছি, আমি চাই তুইও সেই অভিজ্ঞতা অর্জন করো। তুই যদি সরাসরি আমার ব্যবসায় ঢুকে পড়িস, তবে জীবনের আসল মানে বুঝতে পারবি না। আর আমি চাই না আমাদের বাড়ির বউ আমাদের সম্পত্তি আর টাকা দেখে আসুক। তাই তুই কিছুদিন অভাবে থেকে জীবনকে শেখ এবং নিজের জন্য এক সত্যনিষ্ঠ ও মনের দিক থেকে ভালো মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নে। যখন জীবনের শিক্ষা পূর্ণ হবে, তখন নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে আসিস। ঠিক আছে বাবা, আপনি যেমনটা চান আমি তেমনটাই করব। শেষমেশ আমি তো আপনারই ছেলে। আমি চাই আপনার পরিশ্রমী জীবনের অভিজ্ঞতাগুলো নিজেও অর্জন করতে। রঘুনাথের মুখে এসব কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। এই গোপন কথাটি শুধু রঘুনাথ আর নীতি জানত, এমনকি গৌরীও এই সত্যিটা জানত না। তো ভাগ্যবান সরস্বতী, এবার বুঝতে পারলে তো কে গরিব আর কে ধনী। তোমরা সব সময় টাকা পয়সা নিয়েই মেতে থাকলে, কখনো মানুষকে মন দিয়ে চেনার চেষ্টা করলে না। গৌরী আমার প্রথম স্ত্রীর মেয়ে হওয়া সত্ত্বেও তোমাদের নিজের মা আর বোন হিসেবেই মেনে এসেছে।
কিন্তু তাকে বোঝার মতো মন তোমাদের ছিল না। যাই হোক, মন দিয়ে না হোক, অন্তত তার ঐশ্বর্য দেখে হলেও কি তাকে আপন করে নেবে? রঘুনাথের মুখে সব শক্তি শুনে লক্ষ্মী ও সরস্বতী নিজেদের ভুল বুঝতে পারল এবং নিজেদের কর্জেদের কর্মের জন্য লজ্জিত হল। তারা দুজনে গৌরীর কাছে মন থেকে ক্ষমা চাইল। অবশেষে পুরো পরিবার আবার এক হল। নিতিন ও গৌরীকে নিয়ে সম্মানের সাথে নিজের আসল প্রাসাদে ফিরে গেল। দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন কিকি টুনস আর পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ।